आपकी আদালতে জন স্বরাজ পার্টির নেতা প্রশান্ত কিশোরের বিরুদ্ধে অধৈর্য হওয়ার অভিযোগ উঠেছে। প্রশান্তজি, সবসময় আপনি খুব অস্থির হয়ে থাকেন, ব্যস্ততার মধ্যে থাকেন। 2 বছর আপনি ভ্রমণ করেছেন, আপনি বলছেন বিহারের সব আসনে লড়বেন, আপনি বলছেন এত আসন হবে যে গণনা করা কঠিন হবে। না, দেখুন, এটা সঠিক কথা। আমি অবশ্যই একটু অধৈর্য, হ্যাঁ, এটা আমার স্বভাবের একটি অংশ। স্টেবিলিটিতে আমি ভয় পাই। আমি যখন অনুভব করি যে জিনিসগুলো খুবই স্টেবল হয়ে উঠেছে, মসৃণভাবে চলছে, তখন আমি সেটা পছন্দ করি না। তাই আমি চাই তারা সবসময় চ্যালেঞ্জিং কিছুতে তাড়াহুড়োয় থাকুক। থাকেন আপনি? একটু তাড়াহুড়ো বটে। বয়স ৪৫ বছর, ৪৬ বছর হয়ে গেছে, তাই খুব বেশি সময় আর বাকি নেই যে অনেক বড় কিছু করতে পারবো। তাই সেক্ষেত্রে একটু অধৈর্য বলা যেতেই পারে আমাকে। তবে যে কাজই করি না কেন অবিচলভাবে করি। দেখুন, রাহুল বাবু একটি পদযাত্রা করেছেন গোটা দেশে। ৬ মাসের মধ্যে সারা দেশ হেঁটেছেন। তিনি কন্যাকুমারী থেকে শুরু করে কাশ্মীর অবধি হেঁটেছিলেন। ঠিক আছে তো? ৬ মাসের মধ্যে। আমি একদিনের জন্য বিরতি নিই না। ২-১ দিনের জন্য যদি দিল্লিতে আসি, লোকসভার মধ্যেই ইলেকশন কমিশন আমার সফর বন্ধ করে দিয়েছে। সে কারণে আমি দিল্লিতে ছিলাম। না হলে ব্রেক নিতাম না। আমি বিহারেই থাকি, একই গ্রামে ঘুমোই। তা সত্ত্বেও গত ২ বছরে আমি বিহারের মাত্র ১৮টি জেলায় যেতে পেরেছি। ঠিক আছে? ৬০% হাঁটতে পেরেছি। সেদিক থেকে আমি খুবই ধীর-স্থির মানুষ। তবে এটা সত্যি যে আপনি যখন এত পরিশ্রম করে এটা তৈরি করছেন, তখন আপনি ছোটখাটো কিছু তৈরি করছেন না। এই চিন্তা করে তৈরি করছেন যে বিহারের অবস্থা বদলাতে হবে এবং যদি পরিবর্তন করতে হয় তবে পুরো বিহারের জন্য নির্বাচন লড়তে হবে। এখন দেখুন, প্রতিযোগিতায় কে আছে? তেজস্বী যাদব ১২ বছর ধরে রাজনীতি করছেন, ৪০ মাস ধরে মন্ত্রিত্ব, অনেক অভিজ্ঞতা আছে ওনার। আপনার কাছে কি আছে? ২ বছরের যাত্রা? এটা ঠিক। দেখুন, আ তেজস্বী যাদব, দেখুন, আ তো না, আমি প্রথমেই বলে রাখি যে তেজস্বী যাদবের সঙ্গে আমার কোনো প্রতিযোগিতা নেই। আমাদের জন স্বরাজের যখনই দল গঠিত হবে, নির্বাচন হবে, দেখবেন যে লড়াই তো শুধু এনডিএর সাথেই হবে। বিজেপি এবং নীতীশের দলের সঙ্গেই হবে। কারণ লোকসভা নির্বাচনেও এনডিএ ১৭৬ টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে। তেজস্বী যাদবের লালুবাবু যে দল রয়েছে, ইন্ডিয়া অ্যালায়েন্স, মাত্র ৬০ টি আসনে এগিয়ে ছিল, কিন্তু এনডিএ ১৭৬ টি আসনে এগিয়েছিল। তাই আমরা বিশ্বাস করি যে আমরা এনডিএর সাথে প্রতিদ্বন্দ্বিতা করব। যেখানে কথা ব্যক্তিগতভাবে তেজস্বী যাদবের উঠছে, তার অভিজ্ঞতা যাই হোক না কেন, আমার কাছে তেজস্বী যাদবের পরিচয় হলো উনি লালু যাদবের ছেলে। এই কারণেই তিনি আরজেডির নেতা, আর কখনো বিহারের নেতা হননি। জনসাধারণ তাকে ভোট দেয়নি এবং একজন ব্যক্তি হিসেবে তিনি এমন কিছু করেননি যে বিহারের হয়ে আমি তেজস্বী যাদবকে খুব বেশি নোটিস করব, এই ব্যাপারে মানে খেয়াল করব যে এই লোকটি সম্পর্কে আমায় জানতে হবে, বুঝতে হবে। পড়াশোনা করেছেন, তাও তো ক্লাস তাহলে 9 অবধি। বুঝবেন কি করে? বাবা মুখ্যমন্ত্রী ছিলেন, মা মুখ্যমন্ত্রী ছিলেন, বোন রাজ্যসভার সদস্য আছেন, ২ জন মামা পার্লামেন্টের মেম্বার ছিলেন, ছোট ভাই সরকারে মন্ত্রীও হয়েছিলেন। না, ঠিক কথা। এটা তো এক ধরনের লায়াবিলিটি হলো না? আমার মতে এটা তাদের লায়াবিলিটি। হ্যাঁ? কারণ আজ বিহারের যে অবস্থা, তার বাবা-মা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও যদি বিহার দেশের সবচেয়ে দরিদ্র ও পিছিয়ে পড়া রাজ্য হয়, তাহলে সেটা অবশ্যই তাদের বিরুদ্ধেই যাবে। তাদের পক্ষে যাওয়ার কথা তো নয়। যদি তার পরিবারের ৫-৭ জন লোক রাজনীতিতে থাকে, যাদের কোনো যোগ্যতাই নেই, তাদের পরিচয় শুধু লালুবাবুর ছেলে হিসেবে, এটা শুধু বিহারের তাদের কথা নয়। আমি আপনাকে পরিসংখ্যান দিচ্ছি, ঠিক আছে তো? আমার জন স্বরাজ অভিযানের সময় একটা অধ্যয়ন করেছি। গত ৩০ বছরে যতজন নির্বাচিত সাংসদ এবং বিধায়ক হয়েছেন, তারা যে দলেরই হোক না কেন, কংগ্রেসের হোক, আরজেডির হোক, জেডিইউ এর হোক বা বিজেপিরই হোক, আমি যখন সবার তালিকা তৈরি করেছি, তখন জানতে পারি যে বিহারে গত ৩০ বছরে মাত্র ১২৫০ পরিবারের সদস্য সাংসদ ও বিধায়ক হয়েছেন। একবার ভাবুন তো, ১৩ কোটি জনসংখ্যার বিহারে যেখানে ১৩.৫ কোটি পরিবার বাস করে, সেখানে মাত্র ১২০০ পরিবারের মানুষই বিধায়ক ও সাংসদ হচ্ছে এবং তারা এককভাবে ক্ষমতা দখল করে রেখেছে এবং এটা তখন যখন ১৯৯০ সালে বিহার দেশের সবচেয়ে দরিদ্র এবং পিছিয়ে পড়া রাজ্য ছিল। ২০০৫ সালে যখন নীতিশবাবু মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তখনও বিহার ছিল দেশের সবচেয়ে দরিদ্র আর পিছিয়ে পড়া রাজ্য। আর আজও বিহার দেশের সবচেয়ে দরিদ্র আর পিছিয়ে পড়া রাজ্য এবং এই ১২০০ পরিবার দাবি করে যে আমরাই সেখানে থাকবো, আমরাই চালাবো, দ্বিতীয় কেউ আসতে পারবে না। তাই এই চ্যালেঞ্জ, এই চিন্তাকে চ্যালেঞ্জ জানানোর নাম জনস্বরাজ। আপনি বলছেন ওদের সাথে কোনো প্রতিযোগিতা নেই, ওরা তো ১০ লাখ যুবককে চাকরি দেওয়ার কথাও বলেছিলেন। পুরো বিহারে পিয়ন থেকে মুখ্য সচিব পর্যন্ত যারা সরকারি চাকরি করে তাদের মোট লোকের সংখ্যা ২৩ লাখ। মাত্র 1.97% লোক সরাসরি সরকারি চাকরিতে আছে বিহারে আজ পর্যন্ত।
75 বছর। আপনি বলছেন যে সরাসরি 10 লাখ দিয়ে দেবেন। এটা কিভাবে সম্ভব? যদি ধরেই নিজে 10 লাখ চাকরি দিয়ে দিচ্ছেন, তাহলে 23 লাখের থেকে আরো 10 লাখ বেশি হবে। ঠিক আছে? 3% হলো। 97% এর তারপরেও তো কিছু হবে না বিহারে। বিহারে 40% মানুষ তো ভূমিহীন। তাদের জন্য আপনি কি করছেন? প্রাইভেট সেক্টরকেও জুড়ে দিন। তাও বিহারের 2/3 মানুষ এতে আসে না। না সরকারি চাকরিতে আসে, বেসরকারি চাকরিতেও আসে না। আপনি কোনো ভূমি সংস্কার করেননি। আপনি আপনার সন্তানদের শিক্ষার ব্যবস্থা করেননি। মানুষের জীবিকা নির্বাহের কোনো পুঁজির কোনো ব্যবস্থা নেই। ঠিক আছে? তো এরা শুধু সরকারি চাকরি দেবে। আর আমরা রাজা 10 জনকে চাকরি দেব, তাতেই জনগণ ভোট দেবে। এটা তো বোকা, বোকা বানানোর কথা। আপনি বলুন 75 বছরে 23 লাখ চাকরি। আর তারা বলছে 75 দিনে 10 লাখ চাকরি দেবে। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আপনি ক্লাস 9 ফেল কেন বলেন? দেখুন রজতবাবু, আপনি একজন আপনি বলুন, আপনি একজন সাংবাদিক, আমি আপনাকে কি বলবো? আমি আপনাকে আইনজীবী বলবো? ভাই আপনি সাংবাদিক, আমি আপনাকে সাংবাদিক বলবো। তেজস্বী যাদব 9 ফেল, তাকে 9 ফেল বলেছি। ভাই, আরে ভাই, এখন এইরকম ব্যাপার। জীবনে পড়াশোনার তো কোনো বয়সসীমা নেই। এখন যদি পাস করে 10 পাস হয়ে যাবে। আমি তাকে 10 পাস বলা শুরু করব। অনেক মানুষ আছে আরে দাদা, যারা খুব দেখুন, একটা শিক্ষিত ছিলেন না, যেমন কামরাজ হ্যাঁ, ছিলেন, মোটেও শিক্ষিত ছিলেন না, কিন্তু উনি কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন, ইন্দিরা গান্ধীকে প্রধানমন্ত্রী করেছিলেন। দেখুন কি বলি, আপনি মন দিয়ে শুনুন আমার কথা। আমি বিশ্বাস করি না লেখাপড়া করলেই মানুষ বুদ্ধিমান হয়ে উঠবে। এটা আমি বিশ্বাস করি না। কিন্তু মাঝে, মাঝে এমন হয় যে আপনার অর্থনৈতিক ও সামাজিক অবস্থা এমন হয় যে আপনি পড়াশোনা করতে পারছেন না। আপনি লেখাপড়া করার সুবিধে পাননি। কিন্তু আপনি নিজে যেমন বলছেন, যার বাবা মুখ্যমন্ত্রী এবং মা মুখ্যমন্ত্রী, সেই ব্যক্তি ক্লাস 9 ও যদি পাস করেনি, এটা দেখায়, শুধু এটা দেখায় না যে পড়াশোনা ভালো না। এটা দেখায় যে শিক্ষা সম্পর্কে তাদের চিন্তাভাবনা ঠিক কি? পরিষ্কারভাবে বোঝা যায়। তাদের মনে শিক্ষার গুরুত্ব কতটুকু? বলুন তো? আচ্ছা আপনি বলুন, বিহারের একজন বিহারের একজন সাধারণ ছেলে বিহারের পরিচয় কি? এটা খুবই দরিদ্র রাজ্য। লোকেরা শ্রমিক হিসেবে কাজ করতে আসে এবং শিক্ষিত ছেলেরা ৩ বছর বা ৪ বছর বা ৫ বছর, ১০ বছর লোকে ছোট ঘরে চৌকিতে, ঠিক আছে তো? পিঠ সোজা করে আধ পেটে লেখাপড়া করে এই ভেবে যে আমি চাকরি করব, আমি বড় কেউ হব। কেরানি হতে গেলে, পিয়ন হতে গেলে, সৈনিক হতে গেলে আপনাকে ৩ বছর, ৪ বছর, ৫ বছর পরিশ্রম করতে হবে। আর আপনি 9 পাসও করেননি এবং আপনি বলছেন যে আমি বিহারের রাজা হব। এটা কিভাবে মানা যায়? কিভাবে এটা মেনে নেব? আর আমি বিহারের লোক হয়েও এই বিরোধিতা করব না কেন? আমি নিজের এখানে আপনাদের শ্রোতাদের মধ্যে বলছি, যারা বিহারের মানুষ আছেন, দয়া করে হাত তুলুন আপনারা কারা, কারা? কতজন আছেন? আপনারা 9 ফেলকে নিজেদের নেতা হিসেবে মেনে নিতে চান? আমি প্রতিদিন গ্রামে ঘুরে বেড়াই। আমি তো জনগণকে এই কথাই বলছি। আজকাল তো লোকে আপনাকে নিয়ে মন্তব্য করতে শুরু করেছে। উনি বলেন যে প্রশান্ত কিশোর বেশি শিক্ষিত, ও এখান থেকে ডেটা ওখানে নিয়ে যায়, ওখান থেকে ডেটা এখানে যাক, নিয়ে আসে। মেনে তো নিল যে বেশি শিক্ষিত। দেখুন, প্রথমে তো ও এটা বলছিল যে এ কে? প্রশান্ত কিশোর। এখন স্বীকার করছে যে তিনি একজন শিক্ষিত মানুষ। চুরি করেন না, বালি মাফিয়া নন, পশুপালন কেলেঙ্কারিতে জেলে যাননি, পশুখাদ্য চুরি করেননি। নিজের নিজের বুদ্ধিমত্তায় নিজের বুদ্ধিমত্তায়, নিজের প্রচেষ্টায় আমার বাবা-মা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী নন। আমি বিহারের একটি সরকারি স্কুল থেকে পড়াশোনা করেছি। বস্তায় বসে স্কুলে পড়তাম। সেখান থেকে ওঠার পর লেখাপড়ার ভিত্তিতে আমি যেখানেই পৌঁছেছি, দেশের বড়, বড় মানুষ যারা নিজেদের সাহসী মনে করেন, তারা যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে তারা নিশ্চয়ই আমার সম্পর্কে কিছু বুঝতে পারবেন। এইজন্য তারা আমার পরামর্শ নেন। সে তো সরস্বতীর দান সবকিছুই। আমরা সরস্বতীর উপাসক এবং যে ব্যক্তি যার সরস্বতীর সাথে কোনো সম্পর্কই নেই, তার সাথে তার কোনো সম্পর্ক থাকতেই পারে না আমার। এই লোকেরা, মানে আপনি যে বলছেন যে তেজস্বী যাদব বলছেন, ভাই আমাদের অস্তিত্বই সরস্বতীর থেকে আছে। আমাদের আর কিছুই নেই। আমাদের প্রশান্তজি, জাতও নেই, দেখুন টাকাও বিহারে নেই, পরিবারও নেই, নামও নেই। আমাদের শুধুই বুদ্ধি আছে। শুধুই বুদ্ধি। আর তাদের সবই আছে, বুদ্ধি নেই। প্রশান্তজি, ওরা বলে যে এরা বিহারে এসেছে, এয়ার কন্ডিশন তাঁবুতে থাকে, তাদের কাজকর্ম করতে থাকে, ওরা লাইট ফাইটও ভালোই সেট করে, কিন্তু বিহারে এদের কিছুই হবে না। তারা বিহার সম্পর্কে বেশি বোঝে। আমি প্রায়ই তেজস্বী যাদবকে ছোটখাটো চ্যালেঞ্জ দিই, হ্যাঁ? মানে বিধানসভায় দাঁড়িয়ে ভদ্রলোক
বলেছিলেন যে সেই সময়ে তিনি মানে নীতিশবাবুর সাথে সে সময় মহাজোট করেছিলেন এবং উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন। তখন লোকটি উঠে দাঁড়ালেন আর বিধানসভায় বললেন, "সেই সমাজতন্ত্র আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য। আমরা এভাবে থোড়েই রেখে দেবো। শুধু আমরাই এর শাসন করব।" তো আমি মাত্র ২ দিন আগে বলেছিলাম, "ভাই, আপনার উত্তরাধিকার সমাজতন্ত্র কবে থেকে আপনার উত্তরাধিকার হয়ে গেল? আপনি সমাজতন্ত্রের সংজ্ঞাও তো জানেন না। ধরুন সে না হয় জানেন না। এখন থেকে টিউশনি নিন। ১০ দিন টিউশনি করুন এবং ক্যামেরার সামনে এসে সমাজতন্ত্রের সংজ্ঞা ব্যাখ্যা করুন।" মানে আমি আপনার ক্যামেরাকেও বলছি মন থেকে ১০ দিন, ১৫ দিন, ১ মাসের জন্য টিউশন নিতে পারেন। আপনার সমস্ত উপদেষ্টাদের সাথে কথা বলুন, প্রস্তুতি নিন এবং তারপর ক্যামেরায় ৫ মিনিটের জন্য সামাজিকতার উপর এসে আপনি কথা বলে দেখান। বলুন তো সমাজতন্ত্র আপনার কি করে হলো ভাই? সমাজতন্ত্র তো লোহিয়া বাবুর, সমাজতন্ত্র হলো জয়প্রকাশ বাবুর, সমাজতন্ত্র মধুলিমের, সমাজতন্ত্র জর্জ ফার্নান্ডেসের। এদের সমাজতন্ত্র কবে থেকে হলো? সমাজতন্ত্রের সংজ্ঞা যারা জানে না তারা বলে আমরা সমাজতন্ত্রের নেতা। ওরা এখন সমাজতন্ত্র বুঝবে, কারণ ওরা এখন আভার যাত্রায় যাচ্ছেন বিহারে। দেখুন, জন স্বরাজের এটাই সবচেয়ে বড় সাফল্য যে যারা নির্বাচনের আগে শুধু জাতপাতের অর্থাৎ বিজেপির ভয় দেখিয়ে ভোট চাইছেন, তারা অন্তত বাড়িঘর ছেড়ে যাত্রা তো করেছে, বেরোতে তো দিন তাদের, পরে দেখা যাবে। আর যাত্রায় কিছু শর্ত রেখেছেন। ওনারা বলেন যে এই যে সবুজ গামছা বাঁধেন আরজেডি কর্মীরা, ওনারা গামছা বাঁধবেন না, সবুজ টুপি পরবেন। এই গামছা বেঁধে রাখার জন্য তারা একটা নিয়ম তৈরি করেছিল। আমরা বলেছি যে আমরা একই কাজ করতে পারি। দাঁড়িয়ে গামছা বেঁধে মানুষকে ভয় দেখানো, এটা দিয়ে বিহার উন্নতি করতে পারে না এবং বিহারের যুবক ছেলেরা এই জিনিসগুলো সম্পূর্ণ প্রত্যাখ্যান করছে। আপনি ৩০ বছর ধরে আপনি আপনার বাবা এবং নীতিশবাবু শাসন করেছেন এবং আমরা বিহারের দুর্দশা কি সেটা দেখছি। আমরা তেজস্বী যাদব নিয়ে উদ্বিগ্ন নেই। আমরা কারোর বিরুদ্ধে নই। আমি তেজস্বী যাদবের বিরুদ্ধেও নই বা বিজেপি বা নীতিশের বিরুদ্ধে নই। আমি শুধু বিহারের পক্ষে। বিহার বদলাতে হবে। আমি এটাই বলছি যে পরিবর্তনই হোক না কেন। আর রজতবাবু আমি এটাও বলেছি যে ভাই আমি তো নেতা নই। দেশে আমার কি পরিচয়, হ্যাঁ? এই দলগুলোকে সাহায্য করে এবং এই লোকটি নির্বাচনে জয়ী করায়, তাহলে আমি বিহারের মানুষকে বলছি আপনারা দল গঠন করুন, আমরা সাহায্য করব। যখন আমরা অন্যদের জয়ী করেছি দেখুন, আপনাদেরও আরজেডি করব। সভাপতি জগদানন্দ সিংজি উনি ওনার কর্মীদের চিঠি লিখে বলেছেন যে প্রশান্ত কিশোরের জনস্বরাজে যেও না, এটা বিজেপি লালন পালন করে, এটা হলো বিজেপির বি টিম। দেখুন আবার সেই একই কথা। এতদিন তারা বলছিল কে এই প্রশান্ত কিশোর? এ তো ডেটে এদিক ওদিক করে থাকে। কতদিন চলবে? এ একজন ব্যবসায়ী এবং জনস্বরাজ তো বলছে না যে জনস্বরাজের ভাই বন্ধুরা আপনারা কেউ আরজেডিতে যাবেন না। তারা প্রতিদিনই চিঠি দিচ্ছেন। ভাই আমাদের আরজেডির সহকর্মীরা লালুজিকে উদ্ধৃত করছেন। ওরা সমাজতন্ত্রের কথা বলছে। ভাই তোমরা ছেড়ে দিয়ে প্রশান্ত কিশোরের জনস্বরাজেও যেও না। আপনি একটা অনুমান করুন, এই লোকেরা নিজেদের শক্তিশালী দল বলে। জনস্বরাজ এখনো দল হয়নি। জনস্বরাজ দল গঠন করা হবে ২রা অক্টোবর। এখানে যারা ক্ষমতাসীন দল মানে জেডিইউ আর বিজেপি এবং আরজেডি সেখানে প্রধান বিরোধী। এদের দলের হাজার, হাজার মানুষ তারা দল ছেড়ে জনস্বরাজের দিকে যোগ দিচ্ছেন। যেটা এখনো দল হয়ইনি। দল এখনো নেই। আজ পর্যন্ত দেশের ইতিহাসে এমন ঘটনা আপনি কখনো দেখেননি যে বিজেপি শাসক দলের রাজনৈতিক কর্মীরা শাসক দলের সাথে থাকবে। শাসক দল ছেড়ে দিলে বিরোধীদের সাথে থাকবে। এসব ছেড়ে আপনি যে দুটি চিঠির উদ্ধৃতি দিচ্ছেন, শত, শত লোক এই দলগুলো ছেড়ে জন স্বরাজের কাছে আসছে এবং তারা এই কারণে আসছে না যে জন স্বরাজ তাদের কিছু দিচ্ছে বলে। তারা এই কারণে আসছে এর আগে গত ২ বছরে বিহারের ১ কোটি মানুষ মিলে জন স্বরাজ গড়ে তুলেছে। আপনি ভাবুন। তাই তারা মনে করছে আমাদের নেতৃত্ব যদি চালাতে হয়, বাঁচাতে হয় জন সবাই স্বরাজেই আসতে চিন্তিত। হবে। জেডিইউ সরকারের যে সংখ্যালঘু মন্ত্রী রয়েছেন জামা খান, উনি বলছেন যে প্রশান্ত কিশোর এইসব কথা বলছেন কারণ ক্ষমতায় আসার জন্য ওনার তর্স হয়েছে না। যাক এ কথা তো মেনে নিয়েছি। আমরা ক্ষমতায় আসতে পারি। এদের কারো প্রসেস দেয়। এদের বুদ্ধি-শুদ্ধি দেখুন। আপ আ আপনি আ আপনি একবার ভেবে দেখুন এরা তো নিজেরাই আমাকে বড় করে তুলছে। একজন বলছে, "ভাই ওদের দলে যোগ দিও না।" আর তার সাথে বলছে যে, "এদের কিছুই নেই।" তো ভাই যখন কিছুই নেই তো এত চিন্তিত কেন? আরাম করে বসুন। দেখুন এদের অবস্থাটা কি? সাপ আর ছুঁচোর মতো। তারা যদি আমাদের বিরুদ্ধে কথা বলে তারা যদি জন স্বরাজের বিরুদ্ধে কথা বলে, তাহলে লোকে বলবে, "আরে এ তো সেদিনের ছেলেটি এসেছে, কিছুদিন আগের জন স্বরাজ এত বড় দলের নেতা। আপনি কেন এসব নোটিস করছেন?" আর যদি তারা আমাদের বিরুদ্ধে কথা না বলে, তাহলে তাদের দলের ভক্তরা, কর্মীরা যাবে
যান স্বরাজের দিকে, তারা বুঝতেই পারছে না তারা ঠিক কি করবে। তাই কখনো চিঠিপত্র প্রকাশ করছে, কখনো তার বোনকে দিয়ে গালিগালাজ করাচ্ছেন, কখনো মুখপাত্রদের দিয়ে গালাগালি করছেন। কোনো পার্থক্য নেই। তাহলে এটা সত্যি যে আপনি তাড়াহুড়োয় রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী হওয়ার জন্যে? না, মোটেও না। আমি তাড়াহুড়ো করছি যে বিহারে এমন একটি সরকার গঠন হোক, যার আগামী ১০ বছরের মধ্যে বিহারকে দেশের সবচেয়ে দরিদ্র এবং পিছিয়ে পড়া রাজ্য থেকে বের করে আনবে এবং দেশের ১০ টি শীর্ষস্থানীয় রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত করবে। আ আমি এটি ঘোষণা করেছি এবং আমি আপনার ক্যামেরায় ২ বার ৩ বার রিপিট করছি। গত ২ বছরে আমি গ্রামে, গ্রামে গিয়ে হেঁটে বলছি, "না, আমি এই দলের নেতা না হতে চাই।" লোকে বলে, "আরে এখন বলছে ওই নেতা হবে পরে।" এরপর দেখবেন ২রা অক্টোবর দল গঠন করা হচ্ছে। সেখানে যদি প্রশান্ত কিশোর নেতা হয়, তাহলে আপনি আমাকে ফাঁসি দিয়ে দেবেন বরং। না, না, নেতা হব না। ২ তারিখের পরও প্রশান্ত কিশোর গ্রামে হেঁটে যাবে। ঠিক আছে তো? কেননা আমি এ সংকল্প নিয়েছি। মানুষ বলছে যতই চেষ্টা করুক বিহারের মানুষের উন্নতি হবে না কখনো। তারা জাতপাতের বাইরে আসবে না। তাই আমার সংকল্প, আমার প্রচেষ্টা জনগণের সাথে যে যদি ৩ বছর হাঁটতে হয় বা ১০ বছর, যতদিন না বিহারের মানুষকে বুঝিয়ে একটা উন্নত সিস্টেম তৈরি না করতে পারবো, ততদিন অবধি এই প্রশান্ত কিশোর পিছপা হবে না। আপনি এটা বিশ্বাস করে নিন যে আমি এটির জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ, একদম পিছপা হব না। এবং অবশ্যই বিহারের মানুষ এটি বুঝতে পেরেছে। আমরা বিগত ২ বছরে কাকে ভোট দেব তা কিন্তু বলিনি। আমরা এটাও বলিনি কাকে ভোট দিতে চান। আমি পুরো জন স্বরাজ অভিযানে শুধু এইটুকু কথাই বলছি যে আমি আপনার ১ মিনিট সময় নেব। যে ভাই, আপনি আজ পর্যন্ত যাকে ভোট দিয়েছেন, আপনি যাকেই ভোট দিয়েছেন আপনি হয়তো একটুখানি বা একটু কম পেয়েছেন। আপনি যদি মন্দিরের জন্য মোদিকে ভোট দেন, মন্দির তৈরি হয়েছে। আপনি যদি ৫ কেজি খাদ্যশস্যের জন্য মোদিকে ভোট দেন, তাহলে বিহারে যতই দুর্নীতি থাক না কেন ৪ কেজি খাদ্যশস্য পাচ্ছেন। বিদ্যুতের জন্য নীতিশকে ভোট দিয়েছেন, বিহারে বিদ্যুৎ এসে গেছে। আপনি যদি লালুবাবুকে পিছিয়ে পড়া শ্রেণীর কণ্ঠস্বর ও সম্মানের জন্য ভোট দিয়েছেন, তাহলে তাই হয়েছে, সেটাও পেয়েছেন। সবকিছুর মধ্যে একটাই কথা, আজ পর্যন্ত মানুষ তার সন্তানদের শিক্ষা ও কর্মসংস্থানের জন্য কাউকে ভোট দেয়নি। সেইজন্য জন স্বরাজের পক্ষ থেকে আমি শুধু এইটুকুই বলছি, যাকে খুশি ভোট দিন। কিন্তু শিক্ষা ও কর্মসংস্থানের জন্য ভোট দিন। নিজেদের সন্তানদের দিন, নেতাদের সন্তানদের জন্য দেবেন না, মন্দির মসজিদের জন্য দেবেন না, জাতির জন্যও নয়। আমি এখানে বসে থাকা সমস্ত লোক, আমি আপনাদের এটা বলতে চাই এবং আপনাদের চ্যালেঞ্জও করছি, ২ বছরে প্রশান্ত কিশোর যদি একবারও মুখ থেকে বলে থাকে জন স্বরাজকে ভোট দিন বা প্রশান্ত কিশোরকে বিশ্বাস করুন। আমি তো গ্রামে, গ্রামে গিয়ে বলছি, ১০ টা প্রশান্ত কিশোর এলেও তোমাদের অবস্থার উন্নতি হবে না। এটা তখনই হবে যখন তোমরা নিজেদের সন্তানদের ভোট দেবেন। তেজস্বী দেখুন, তেজস্বী যাদব, লালু যাদব তার সন্তানের জন্য ভোট চাইছেন। পার্থক্যটা কি? লালু যাদব তার সন্তানদের জন্য ভোট চাইছেন। আমি বিহারের জনগণকে বলছি, আপনারা লালু সন্তানকে না, নিজের সন্তানকে ভোট দিন। এতে ওদের গায়ে তো অবশ্যই লাগবে। দেখুন, আমি বিহারে একটা ঘোষণা করেছি। আমি বিহারে ঘোষণা করেছি যে দরিদ্র থেকে দরিদ্রতম মানুষ, একেবারে গরিব মানুষ, গরিব পরিবারের একটি ছেলেও যদি রাজনীতিতে আসতে চায়, যার সামর্থ্য আছে, আবেগ আছে, কঠোর পরিশ্রম করে, সে পরিশ্রম করতে প্রস্তুত এবং সমাজ তাকে সমর্থন করতে রাজি, তাহলে জন স্বরাজ নিজের খরচে তাকে নির্বাচন লড়াবে। তারা পুরো হইচই সৃষ্টি করেছে। বলছে এই লোকটি টাকা দিয়ে নির্বাচন লড়াবে। বুঝুন আপনি। আরে ভাই, এরা তো তারা যারা নেতাদের কাছ থেকে টাকা নিয়ে টিকিট দেয়। এখন আপনিই বলুন, আমি যা বলছি তাহলে সবচেয়ে দরিদ্র থেকে দরিদ্রতম মানুষের কাছে টাকা নেই। কেউ যদি টাকার জন্য রাজনীতি করতে না পারে, তাহলে জন স্বরাজ তাকে সাহায্য করবে। তখন তারা আমাদের গালাগাল করছে। ওরা তো এটাই ব্যবহার করে যে তুমি রাজনীতি করতে পারবে না। কেন? তোমার যোগ্যতা থাকলেও করতে পারবে না। কারণ তোমার টাকা নেই, কারণ তোমার কাছে জাত নেই, তোমার কাছে পেশি শক্তি। আমরা এই ৩ টে জিনিসের ঠিকাদার, তাই না? সেই জন্য জন স্বরাজ বলছে, জাতকে ভয় পেও না, টাকা চিন্তা করো না, ওকে? নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সমীকরণ নিয়ে চিন্তা করবেন না। দুশ্চিন্তা তোমার ভাই, তোমার ছেলে প্রশান্ত কিশোরের উপর ছেড়ে দাও। তোমাকে নির্বাচনে আমরা জয়ী করব। দেখুন, বিহারের লোকজন তো বলছে যে সে জন স্বরাজ জিতুক, আরজেডি জিতুক বা বিজেপি জিতুক বা জেডিইউই জিতুক, মুখ্যমন্ত্রী নীতিশ কুমারই হবেন। হ্যাঁ, এখনো পর্যন্ত এমনই হয়েছে। এমন এই কারণে হয়েছে যে বিহারের মানুষের, এখানকার মানুষদের এটা বোঝা উচিত যে কখনো মানুষ মনে করে লালুবাবু এত বড় নেতা, এই কারণেই লালুবাবু বিহারে জিতেছেন এবং হেরেছেন। লালুবাবু নিজের ক্ষমতায় বিহারের মানুষ লালুবাবুকে মাত্র একবারই নির্বাচনে জিতিয়েছে কিন্তু। গত ৩০ বছরে লালু যাদবের দল নিজের ক্ষমতায় মাত্র একবারই বিহার জিতেছে ১৯৯৫ সালে। আজ পর্যন্ত বিহারের মানুষ নীতিশ কুমারকে পুরোপুরি জয়ী করেনি। তাই আমি বারবার বলছি যে বিহারের দুর্দশার জন্য লালু ও নীতিশ অবশ্যই দায়ী। ঠিক আছে?
তবে এর জন্য কেউ বেশি দায়ী হলে তা হলো কংগ্রেস আর বিজেপি। কারণ লালুবাবু ১৫ বছর ধরে বিহারে জঙ্গলরাজ চালাতে পেরেছিলেন। কারণ কংগ্রেস ১৫-২০ সাংসদের লোভে বিহারের এবং বিহারের সন্তানদের ভবিষ্যৎ বন্ধক রেখে দিয়েছিল। এমন তো নয় যে মনমোহন সিং যে এত বড় অর্থনীতিবিদ, তিনি জানেন না বিহারের অর্থনীতির কি অবস্থা। তবে তারা লালু যাদব ও তার দলকে সমর্থন করেছিলেন। তখন তাকে ক্ষমতায় রেখেছিলেন। এই জন্য রেখেছিলেন কারণ তিনি দেশে ১৫-২০ জন এমপি পেয়ে যাবেন। বিজেপি আজ একই কাজ করে চলেছে। নীতিশ কুমারের ৪২ জন বিধায়ক রয়েছে। আপনার তথ্যের জন্য আমি আপনাকে বলে রাখি যে ২৪৩ বিধায়কের বিধানসভায় নীতিশ কুমারের মাত্র ৪২ জন বিধায়ক রয়েছে। তবুও তিনি মুখ্যমন্ত্রী। কেন আছেন? কারণ বিজেপি যারা বড় দল, তারা ৪০ জন বিধায়ক সহ নীতিশকে মুখ্যমন্ত্রী করে রেখেছে। মানে সারা দেশে বিজেপির লোকেরা অন্য দল ভেঙে সরকার গঠন করছে। বিহার এমন একটি রাজ্য যেখানে নিজেদের বিধায়ক দিয়ে অন্য কাউকে নির্বাচিত করেছে। কেন করেছে? এখান থেকে ১৫-২০ জন সাংসদ আসবে। দিল্লিতে আমাদের সরকার চলতে থাকবে। বিহার তো আছেই মরার জন্য। বিহারের ছেলেমেয়েরা তো শ্রমিক হিসেবে কাজ করার জন্যই আছে। আমরা এই বিষয়টিকে চ্যালেঞ্জ করছি যে বিহারকে দেশের বেশিরভাগ দল এবং নেতারা উন্নতি হবে না বলে পরিত্যাগ করে দিয়েছেন। আরে শুনুন, বিহার কিছুই এখানে হবে না। এসব এভাবেই থাকবে। সেই বিহারের উন্নতির দায়িত্ব কেবলমাত্র সেখানকার মানুষই নিতে পারে। আর জন স্বরাজ হচ্ছে সেই ব্যবস্থা যা সেখানকার মানুষকে শক্তি দিচ্ছে। সেখানকার লোকেদের বলছে যে আপনারা এটা করতে পারেন। একই কাজ করছি আমি, রজতবাবু, যা আগে করতাম। আপনারা কিন্তু এটা ভুল বলছেন যে আমি নেতা হয়ে গেছি। আগে দলকে, নেতাদের বলতাম কিভাবে সংগঠন গড়তে হবে, কিভাবে নির্বাচন লড়তে হবে। আপনার কথায় ডেটা কিভাবে ব্যবহার করবেন, আপনি কোন ব্যক্তিকে প্রার্থী করা উচিত আপনার এবং কোন বিষয়কে আপনার এজেন্ডা করা উচিত। আমি আজও তাই করছি। পার্থক্য হলো দল ও নেতাকে বলার পরিবর্তে গ্রামে, গ্রামে গিয়ে মানুষকে বলছি আপনারা কিভাবে সংগঠিত হবেন। আপনারা কোন ইস্যুতে নির্বাচনে লড়বেন, কাকে প্রার্থী করবেন। তাই এখন প্রশান্ত কিশোর জন স্বরাজের রণকৌশলী। ২ তারিখে কিন্তু জন স্বরাজ দল গঠন হবে এবং ২রা তারিখের পর সেই দলের রণকৌশলী হবেন প্রশান্ত কিশোর। ঈশ্বর আমাকে যা কিছু শক্তি, বুদ্ধিমত্তা, সম্পদ দিয়েছেন, সবকিছুই এই সিস্টেম তৈরি করার জন্য সমর্পিত। এর পেছনেই আমি কিন্তু পুরোপুরি নিবেদিত।